স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে, সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আফগানিস্তানের কুন্দুজে জুমা নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত শতাধিক, আইএসকে সন্দেহ করছে তালেবান। সাত মাস পর দেশে করোনায় সর্বনিম্ন ৭ মৃত্যু, রোগী শনাক্তের হার নেমেছে ২.৭৭, ৫ বিভাগেই নেই প্রাণহানি। ঢাকার ৪ নদী সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণে ধীরগতি, জুনে শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৪২%। শান্তিতে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতোভ, মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা স্বীকৃতি। এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমান এ দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, উদ্বোধনী জুটির উড়ন্ত সূচনা। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, আহত হয়েছেন অনেকেই। খানাবাদ বান্দার এলাকার জুমার নামাজের সময় এই হামলার ঘটনা। মার্কিন সেনা প্রত্যাহারের পর এটি দেশটিতে সবচেয়ে বড় হতাহতের ঘটনা। শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের গোজারি সৈয়দ আবাদ মসজিদে চলছিল জুমার নামাজ। মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুপরিত পরিণত হয় এলাকাটি। আত্মঘাতী এই বোমা হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিখোঁজদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে তাদের স্বজনরা। আবারও হামলার ঝুঁকি থাকায় সেখানে স্বজনদের জড়ো হতে দিচ্ছে না তালেবান যোদ্ধারা। হামলার সময় অন্তত ৩০০ মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি। হামলার শিকার ওই মসজিদটি শিয়া মতাবলম্বীদের বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ইসলামিক স্টেটস খোরাসান আইএসকে সন্দেহ করছে তালেবান নেতারা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ ৭ মাস পর দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৬৫৪ জনের। এর আগে গত ১০ই মার্চ ৭ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় দেশের ৮ বিভাগের মধ্যে ৫টিতেই নেই কোনো প্রাণহানি। ৮২১টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ২৩,৩০২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৭৭%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৬১,৪৬৩ জনে। সুস্থ হয়েছেন আরও ৮১৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,২২,৫৯১ জন। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে ব্রিটেন। আগামী ১১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বাহরাইন। আগামী ১০ অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণে আর বাধা নেই। প্রবাসীরাও যেতে পারবে নির্বিঘ্নে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রংপুর ও রাজশাহী বাদে বাকি ৬টি সাংগঠনিক বিভাগের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। গতকালের বৈঠকের ধারাবাহিকতায় আজও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের ১০ জন অংশ নিচ্ছেন। করোনার কারণে মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যা সীমিত করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ৮৪৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ।
প্রথম ধাপে ৩৬৪ ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত নৌকার ৭১ প্রার্থী। বিরোধী দল ভোটে না আসায় দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে চলমান প্রক্রিয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করবে। জুনে প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয় পান আওয়ামী লীগের ১৪৮ প্রার্থী। এর মধ্যে ১২০ জন সরাসরি ভোটে, ২৮ জন চেয়ারম্যান হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে স্বতন্ত্র ৪৯ আর ৩ রাজনৈতিক দল থেকে নির্বাচিত হন ৭ জন। সেপ্টেম্বরে প্রথম ধাপের দ্বিতীয় পর্বে ১৬০ ইউপির ১১৯টিতে জয়ী নৌকার প্রার্থীরা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ৪৩ জন। স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছে ৩৬টিতে, একটিতে জিতেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী। প্রথম ধাপে মোট ৩৬৪ ইউপির ৭১টিতে ভোটই হয়নি। প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। এ অবস্থায় ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন যদি এরকমভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় অথবা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। এইখানে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খেলাটা খেলছেন, তারা ভাবছেন যে এটা একটা ভালো খেলা, আমরা এটা খেলতে পারি। সেখানে রেফারি তাদেরকে হলুদ কার্ড বা লাল কার্ড কিছুই দেখাচ্ছে না, যেটা তাদের ক্ষমতার মধ্যে আছে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দায় আওয়ামী লীগের নয়। যেসব বিশেষজ্ঞরা বলেন, আমরা তাদেরকে বলব যে তারা অনুরোধ করে তাদেরকে নির্বাচনে আনুক। নির্বাচনে পরাজয় ভেবে যদি কেউ নির্বাচনে না আসে, সেখানে আমাদের কি করার আছে বলেন? আমরা কি করতে পারি তাদেরকে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা অসাংবিধানিকও কিছু নয়, অগণতান্ত্রিকও কিছু নয়। ধানের শীষ এমন পচা পড়ছে যে ধানের শীষে কেউ ভোট দিতে চায় না। সুতরাং তারা দেখা যাবে যে তাদের প্রার্থীকে অন্য কোনো মার্কা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের মতে স্থানীয় সরকার সহ যে কোনো নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী। অস্তিত্ব রক্ষায় দলটির ভোটে আসা দরকার বলে মনে করছেন তারা। তবে বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে না আওয়ামী লীগ। কখনো কখনো তাদের মধ্যে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সাথে ২ দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথেও বৈঠক করছে বিএনপি। শুক্রবার বিকেলে ৩:৩০টায় প্রথম দিনের বৈঠকে আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংস্কৃতিক, টেকনোলজিস্ট সহ অন্তত ২০টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারণী ফোরামের নেতারা উপস্থিত প্রতিনিধিদের মতামত শোনেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নিচ্ছে বিএনপি। সবার মতামত বিশ্লেষণ করে দ্বাদশ সংসদ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ নানা বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বিএনপি। ই কমার্সের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিন মঞ্জুর করে। বৃহস্পতিবার রাতে এক ভুক্তভোগী আরজে নীরবের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। আর ওই মামলায় শুক্রবার ভোরে রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরব। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। ঢাকা ও নারায়ণগঞ্জে ৪ নদীর সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আগামী জুনে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ৩ বছরে কাজ হয়েছে মাত্র ৪২%। অজুহাত হিসেবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারী ও টেন্ডারের দেরি। উচ্ছেদে বাধার কারণেই ধীর গতিতে এগোচ্ছে কাজ। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্য, বালু নদীর তীরে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। প্রকল্প ব্যয় ধরা হয় ৮৪৮ কোটি ৫৫ লাখ টাকা। তবে ৩ বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪২%। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরের প্রকল্পের কাজ কিছুটা দৃশ্যমান হয়েছে। বালু ও শীতলক্ষ্যা নদীর তীরে বাস্তব কাজের তেমন কোনো অগ্রগতি নেই। সর্বোচ্চ আদালতের রায়কে অগ্রাহ্য করে নদীর পেটের মধ্যেই পিলার দেওয়া এবং অনেক ক্ষেত্রেই অত্যন্ত নিম্নমানের পিলার দেওয়ার মধ্যে দিয়ে যারা এই অন্যায় কাজগুলি করছে তাদেরকে সহযোগিতা করা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই সরকারের মূল চেতনা বিরোধী অবস্থান নিয়ে এটাকে ধীরগতি করা অথবা করতে না দেওয়া, এবং সবশেষে একদিকে যখন
পুরো উচ্ছেদ অভিযান চলছে, তখনই তাদের উচিত ছিল এগুলোর উচ্ছেদের পরপরই কার্যকর করা। এ প্রকল্পের আওতায় 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে 30 কিলোমিটারের কাজ চলছে। এছাড়া 4 নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলার বসানোর কথা ছিল, সেটি কমিয়ে এখন 7,500 এসেছে। এর মধ্যে প্রায় 4,100টি পিলার দৃশ্যমান। তবে পিলার স্থাপনের কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি কাজের ধীরগতির কথাও স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পিলার অনেক জায়গায় শুকনা মৌসুমে মাটিতে বসাতে হয়, কারণ প্লাবনের কারণে অনেক সময় পানির জন্য কাজ করা যায় না। আর দ্বিতীয় হলো যে 2020-এর মার্চ মাসে হঠাৎ করেই কোভিড সংক্রমণ আসলো, তখন আমরা শ্রমিক পাচ্ছিলাম না, 6-7 মাস আমাদের বসে থাকতে হয়েছে। তা আমাদের কাজ মোটামুটি এখন এগিয়ে যাচ্ছে। পিলারের কাজ ঢাকা প্রান্তে আমাদের 80% শেষ হয়ে গেছে, উচ্ছেদও আমাদের প্রায় 80 থেকে 85% শেষ। যদি কোনো পুনর্দখল হয়ে থাকে সেগুলো আমরা ছোটোখাটো উচ্ছেদ করে পিলার বসাচ্ছি। এদিকে এই প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 179 কোটি 85 লাখ টাকা। অন্যদিকে কাজ আশানুরূপ না হলেও প্রকল্পের ব্যয় প্রায় 333 কোটি টাকা বাড়িয়ে 1,181 কোটি 10 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়মনীতি তোয়াক্কা না করে রাজধানী সড়ককে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। মিটার অনুযায়ী ভাড়া না নিয়ে কন্ট্রাক্টে চলাচল যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে গন্তব্যে পৌঁছতে মানুষকে গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ ভাড়া। এদিকে সিএনজির দরজার সিট কিনে চালকের পাশে থাকায় নিরাপত্তা নিয়েও শঙ্কা জানিয়েছে মানুষ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা। এই হারে ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও অধিকাংশ সিএনজি চালকই তা মানছেন না। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করেন অধিকাংশ সিএনজি চালক, ফলে বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। এদিকে দৈনিক জমার পরিমাণ 900 টাকা নির্ধারণ করা হলেও মালিকরা 1000 থেকে 1200 টাকা আদায় করেন বলে দাবি সিএনজি চালকদের। কখনই মিটারে যায় না, ওরা সবসময় আপনি এইভাবেই মানুষের উপর, সাধারণ পাবলিকের উপর জুলুম করতেছে। গাড়ির জমার 900 টাকা, সে জায়গায় 1200 টাকা নিচ্ছে। আপনারা কি এটা বলতেছেন না? পুলিশ যে হয়রানি করতেছে সেটাও তো আপনাদের বলার দরকার। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ছিনতাই রুখতে সিএনজিগুলোতে খাঁচা সংযোজন করেছেন মালিকরা, তবে এটির সিটকেনি থাকে ড্রাইভারের পাশে। এতে ছিনতাই প্রবণতা আরও বাড়তে পারে বলে শঙ্কা যাত্রীদের। একটা দুর্ঘটনা ঘটলে পরে হয়তো ড্রাইভারের কিছু হলো, আমি সুস্থ আছি, আমি যে বের হয়ে আসব, বের হওয়ার সুযোগটা অনেক সময় থাকে না। ছোট ছোট জালির ভিতর দিয়ে আমি কিন্তু এটা খুলতে পারি না। দ্বিতীয় হলো গিয়ে আমি বলবো এখানে যে ছিনতাইয়ের সময় চালকের সাথে যদি ছিনতাইকারীর কোনো একটা যোগসূত্র থেকে থাকে তাহলে কিন্তু আমি অনেকটা বন্দী অবস্থায় আছি। বিআরটিএ বলছে শুধু অভিযানই সমাধান নয়, নৈরাজ্য কমাতে প্রয়োজন যাত্রী ও চালকের সচেতনতা বাড়ানো। আমাদের মোবাইল কোর্টের সামনে পড়লেও যাত্রীরা স্বীকার করে না যে আমি আসলে মিটারে যাচ্ছি না, আমি যে ভাড়ায় যাচ্ছি, কন্ট্রাক্টে যাচ্ছি, এই কথা কিন্তু স্বীকার করে না। মালিক, ড্রাইভার, যাত্রী, এটা সবারই সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে যাত্রী পরিবহনে চলাচল করে প্রায় 13,000 নিবন্ধিত সিএনজি অটোরিকশা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি চাহিদা মেটাতে উজাড় হচ্ছে হাওরের হিজল করজ গাছ। গবেষকেরা বলছেন শিকড় অনেক গভীরে থাকায় মাটির ক্ষয়রোধ ও বন্যার সময় বড় বড় ঢেউ থেকে হাওরবাসীকে রক্ষায় ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকে এই গাছ। কিন্তু অবাধে উজাড়ের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি অরক্ষিত হয়ে পড়ছে হাওরের গ্রামগুলো। 20 বছর ধরে কিশোরগঞ্জের নিকলি হাওরের ছাতির চরে হিজল গাছের দেখভাল করেন আলাউদ্দিন আলী। বর্ষায় পর্যটকের চাপ বাড়লে সারা দিন কাটান এখানে। দর্শনার্থীদের গাছে না ওঠা, পাতার ডাল না ভাঙার পাশাপাশি হাওরে হিজল গাছের গুরুত্ব জানান সবাইকে। একাই লড়াই করছেন প্রকৃতি রক্ষায় এই সৈনিক। আমি গতবার একটা গোনা দিলাম, গোনায় মনে হয় 2000 গাছ আছে, আর গাছ সব স্যার এই নদী বিলীন করে নিয়ে গেছে। আর কেটে নিয়ে যায় না কেউ স্যার, কেঁচো কাটছে। বর্ষায় খরস্রোতার ধনু ও ঘোড়া উত্রা নদী মেশে এখানে। তখন হাওরে অথই জলরাশি, নির্মল বাতাস আর মন কাড়া ঢেউ। দূর থেকে ছোট ছোট গ্রামগুলোকে মনে হয় দ্বীপ। এ সময় ঢেউয়ের তোড়ে ভেঙে যায় গ্রাম। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হিজল করচের বন রক্ষা করে এসব জনপদ, কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলায় হাওরের গ্রামগুলো এখন অরক্ষিত। কিশোরগঞ্জের নিকলি, মিঠামাইন, অষ্টগ্রাম,
ইটনা সহ 1450 কিলোমিটার এলাকা নিয়ে এই হাওর। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জলরাশির বুক চিরে হয়েছে 29 কিলোমিটার দীর্ঘ সড়ক। এতেও কাটা পড়েছে বহু গাছ। স্রোতের রাস্তাগুলোকে পুরো খুলে দিতে হবে, কারণ খুলে না দিলে মাছ হবে না। এখন যেটা হবে, এই যে রাস্তাটা হয়েছে, এটা দেখা যাবে এটার উজানের দিকে 10 বছর পরে পলি জমে উঁচু হয়ে গেছে। পলি জমে উঁচু হলে জীববৈচিত্র্য বদলে যাবে, হিজল করজ গাছ মরে যাবে, অর্থাৎ ওই হাওরের জীবনটাই ধ্বংস হবে। গবেষকেরা বলছেন হাওরে হিজল করজ ও বরুণ গাছ বাড়ানো জরুরি, না হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি হাওরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার স্বীকৃতি দিল নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুক্রবার দুপুরে নরওয়ের অসলো কার্যালয় থেকে ঘোষণা করা হয় এবারের শান্তিতে নোবেল জয়ীদের নাম। বরাবরের মতো এবারও সবার দৃষ্টি ছিল নোবেল শান্তি পুরস্কারের দিকে। আলোচনায় ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ সময় বেলা ৩টায় নোবেল কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় বিজয়ী হিসেবে উঠে আসে বাক স্বাধীনতার জন্য নিরলস লড়াই করা 2 সাংবাদিকের নাম। মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ফিলিপাইন ও রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী লড়াইয়ের জন্য পুরস্কৃত হলেন তারা, কারণ গণতন্ত্র রক্ষা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাক স্বাধীনতার কোনো বিকল্প নেই। মারিয়া রেসার জন্ম 1963 সালের 2 অক্টোবর ফিলিপাইনের ম্যানিলায়। ফিলিপাইনের অনলাইন সংবাদ মাধ্যম র্যাপলারের প্রধান নির্বাহী মারিয়া প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতাও। সাইবার ক্রাইম মামলায় 2019 সালে আটক হন মারিয়া রেসা। পরে 2020 সালে দেশটির অ্যান্টি সাইবার ক্রাইম আইনের আওতায় অভিযুক্ত হন প্রেসিডেন্ট দুতের্তের অন্যতম এই সমালোচক। সাংবাদিকতার এই মুহূর্তে যতটা প্রয়োজন তেমনটা আগে ছিল না। একইভাবে এখনকার মতো প্রতিবন্ধকতাও ছিল না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। এই স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে। মারিয়া রেসার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন রুশ সংবাদপত্র নোভায়া গেজেটের প্রধান সম্পাদক 59 বছরের দিমিত্রি মুরাতভ। 1961 সালের 30 অক্টোবর তৎকালীন কুইভেশাভোস শহরে তার জন্ম। বর্তমানে ওই এলাকা সামারা নামে পরিচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভাষাতত্ত্বে হলেও অল্প দিনেই তার ঝোঁক বাড়ে সাংবাদিকতার প্রতি। বর্তমান সময়ে রাশিয়ার অন্যতম সমালোচক পত্রিকা নোভায়া গেজেটের প্রতিষ্ঠাতাদের একজন দিমিত্রি মুরাতভ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 82 রান। উইকেট বুঝতে খুব একটা সময় নেননি লিটন নাইম। পাওয়ার প্লেতে তোলেন 49 রান। আগ্রাসী ব্যাটিং করেছেন লিটন, অন্যদিকে দেখে শুনে খেলছেন নাইম। একাদশে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গেল 2 সিরিজে ব্যাট হাতে ব্যর্থদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন টাইগার অধিনায়ক। অতিরিক্ত হিসেবে খেলবেন রুবেল হোসেন ও আমিনুল বিপ্লব। 12 ও 14 অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন আবুধাবি টি10 লিগের জন্য শক্তিশালী দল গড়েছে বাংলা টাইগার্স। বিশ্ব ক্রিকেটের পরীক্ষিত তারকাদের ভিড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, ইসুর উদানার সঙ্গে টেনেছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। দলটিতে সাইফুদ্দিনই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি বাংলা টাইগার্সের অধিনায়ক। হেড কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। সাইফুদ্দিন ছাড়াও বাংলা টাইগার্সে পেস অলরাউন্ডার হিসেবে আছেন জেমস ফকনার ও বেনি হাওয়েল। জয় দিয়ে মৌসুম শুরু করল মেরিনার ইয়াংস। ক্লাব কাপ হকির নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংকে 7-2 গোলে হারিয়েছে তারা। ফিল্ড থেকে হয়েছে 6টি গোল। জোড়া গোল করেন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা সুরিন্দার কুমার। একটি করে গোল করেন মেরিনার্সের অন্য 2 রিক্রুট সুজিত সিং ও অভিষেক। দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়েছে সোনালী ব্যাংক। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।